আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরো একটা ক্লাসে, যেখানে আমাদের আলোচনার টপিক হচ্ছে সংখ্যা গঠন সংক্রান্ত। আমরা সংখ্যা গঠন করব। সেই ছোটবেলায় ১ আর ২ মিলে আমরা লিখেছিলাম ১ × ২ = ১২, ১ × ৩ = ১৩, ২ × ১ = ২১, এভাবে শিখেছিলাম। আজকে আবার শিখব, কিন্তু একটু ভিন্নভাবে। সংখ্যা গঠন করা শিখব না, সংখ্যা কতভাবে গঠন করা যায় সেইটা শিখব, কতভাবে সাজানো যায় সেইটা শিখব। ঠিক আছে, চলো আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। কি বলছে? ১ ২ ৩ ৪ ৫ এই অঙ্কগুলোকে একবার মাত্র ব্যবহার করে ৫ অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। তা দেখো অঙ্ক কি কি দেওয়া আছে, ১ ২ ৩ ৪ ৫। বলো তো এখানে কি কয়টা অঙ্ক আছে? ৫টা অঙ্ক আছে না? ৫টাই কি ভিন্ন ভিন্ন না? তাহলে এখন বলো ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলছে। ৫ অঙ্ক বিশিষ্ট, তাহলে এই ৫টা থেকে যে কোনো ৫টা নিয়ে কি ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় না? ৫ অঙ্ক বিশিষ্ট মানে এখান থেকে যে কোনো ৫টা অঙ্ক এই ৫টা ঘরে বসবে। তাহলে কতভাবে সাজানো যায়? ৫টা থেকে ৫টা নিয়ে সাজানো যায় 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল উপায়। এটা ডিরেক্ট সূত্র হিসেবে শিখেছিলাম, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে আসো ২ নাম্বারটা কি বলছে? ৪ অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়? তাহলে খেয়াল করো, ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? ওই ৫টা থেকে নিবা কয়টা? ৪টা। এখন তোমরা আমাকে বলো ৫টা থেকে ৪টা নেওয়া যায় কত উপায়? ৫টা থেকে ৫টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে ৪টা নেওয়া যায়। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে ৮ সংখ্যক নিয়ে সাজানো যায় npr উপায়ে। তাহলে ৫টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে ৪টা ঘর পূরণের উপায় কত হবে? 5p4, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। বলছে ৪ অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা গঠন করা যায়? ৪ অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা গঠন করা যায়? তাহলে এখন খেয়াল করো, গঠন করতে বলছে কি সংখ্যা? জোড় সংখ্যা। কয় অঙ্ক বিশিষ্ট? ৪ অঙ্ক বিশিষ্ট। মনে রাখবা জোড় বা বিজোড়, জোড় বা বিজোড় যখন বলবে তখন আগে আমাকে লাস্ট ডিজিটটা ফিল আপ করতে হবে, কারণ লাস্ট ডিজিট যদি জোড় না হয় তাহলে তো সংখ্যাটা জোড় হবে না। তাহলে জোড় বা বিজোড় বললে আগে আমরা কি করব? আগে আমরা লাস্ট ডিজিট নিয়ে কাজ করব। লাস্ট ডিজিট, সংখ্যাটা লাস্ট ডিজিট। তাহলে বলো জোড়, এই লাস্ট ঘরে কত কত বসতে পারে? ২ অথবা ৪, এদের দুইজনের যে কোনো একজন বসলে কি জোড় হবে না? তাহলে লাস্ট এই ঘরে কত কত বসতে পারে? ২ অথবা ৪। তাহলে বলো এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন এই ঘরে বসবে, তাহলে দুইজন থেকে একজন একটা ঘর পূরণ হতে পারে কত উপায়? 2p1 উপায়। এখন এই ঘরে ধরো একজন বসে গেছে, বাকি থাকবে কয়জন? মোট বর্ণ ৫ জন। ৫ জন থেকে এখানে একজন বসেছে, আরেকজন তো বসে নাই। তাহলে যে কোনো একজন বসলো, বাকি থাকছে একজন, আর এখানে বাকি থাকছে আরো ৩ জন, মোট ৪ জন। তাহলে ৫টা থেকে কেবল একটা ব্যবহার হয়েছে, তাহলে বাকি এই ৪টা বর্ণ, ৪টা অঙ্ক থেকে এই ৩টা ঘর, তাহলে বাকি ৪টা থেকে, বাকি ৪টা থেকে এই ৩টা ঘর কত উপায় পূরণ হবে? 4p3 উপায়। তাহলে গণনার গুণন বিধি অনুযায়ী কি করে দিবা? গুণ করে দিবা 4p3 ইন্টু 2p1। ওকে, আশা করছি বুঝেছো। এরপরে বলো বিজোড়েরটা কি তোমরা নিজেরা পারবে না? কি বলছে কতগুলা বিজোড় সংখ্যা গঠন করা যায়? তাহলে বলো বিজোড় মানে কি? বিজোড় মানে হচ্ছে এই লাস্ট ঘরে কে কে বসতে পারবে? লাস্ট ঘরটা আগে ফিল আপ করতে হবে। এই ঘরে ১ ৩ অথবা ৫, ১ ৩ অথবা ৫ বসলে তো বিজোড় হবে। তাহলে ১ ৩ অথবা ৫, ওই ৩ জনের ভেতর থেকে যে কোনো একজন বসবে। তাহলে ৩ জন থেকে একজন এই ঘরে বসতে পারে কত উপায়? 3p1 উপায়। তো একজন ভাইয়া বসেছে, মোট বর্ণ তো ৫ জন, মোট মানে অঙ্ক, সেখান থেকে একজন বসেছে, বাকি থাকছে আরো কয়জন? ৪ জন। সেই ৪ জন থেকে যে কোনো ৩ জন বসে এই ঘরটা ফিল আপ করতে পারে কত উপায়? 4p3। গণনার গুণন বিধি অনুযায়ী কি হবে? গুণ হবে। ওকে, আশা করছি বুঝেছো। চলো আমরা পরেরটাতে যাই। কি বলছে দেখো, ৫ নাম্বারটা ৩০,০০০ থেকে ৫০,০০০-এর মধ্যে কতগুলো সংখ্যা গঠন করা যায়? বলো ৩০,০০০ থেকে ৫০,০০০, ৩০,০০০ থেকে ৫০,০০০-এর মধ্যে সংখ্যাগুলো কয় ডিজিটের বলো তো? ৫ ডিজিটের না? ৩০,০০০ থেকে ৫০,০০০-এর মধ্যে ৫ ডিজিটের সংখ্যা। তবে প্রথম ঘরে কি কখনো 1 বসতে পারবে? প্রথম ঘরে 1 বসলে সেটা কি ১০,০০০-এর ঘরে চলে যাবে না? প্রথম ঘরে ২ বসলে কি ২০,০০০-এর ঘরে চলে যাবে না? তাহলে প্রথম ঘরে কে কে বসতে পারে? ৩ বসতে পারে, ৪ বসতে পারে। ৫ কি বসবে? দেখো এখানে যদি ৫ বসে, পরের ঘরে ১ ২ বসলে কি হবে? ৫,০০০, ৫০,০০০, ১০০ বা ৫১,০০০ এরকম হয়ে যাবে না? মানে এই ৫০,০০০ থেকে কি বড় হয়ে যাবে না? তাই প্রথম ঘরে কে কে বসতে পারবে? ৩ অথবা ৪। খাতা এইভাবে লিখবা, দেখবা আমাদের বইয়ে সব লেখা আছে। খাতা এইভাবে লিখবা যে প্রথম ঘরটিতে ৩ অথবা ৪ বসতে পারবে। তাহলে এই দুইটা থেকে এই দুইজনের যে কোনো একজন এই ঘরে বসতে পারে কত উপায়? 2p1 উপায়ে।
2p1 উপায়। তাহলে একজন তো বসেছে, মোট 5 জন ছিল, একজন বসেছে, হাতে আছে এখনো কয়জন? 4 জন। সেই 4 জন থেকে যে কেউ যে কোনো ঘরে বসতে পারে না? তাহলে সেই 4 জন থেকে এই 4টা ঘর পূরণ হতে পারে কত উপায়? 4p4 উপায়। গণনার গুণন বিধি অনুযায়ী কি করে দিব আমরা? গুণ করে দিব। ঠিক আছে, আশা করছি এটা বুঝেছো। এরপরে চলো আমাদের 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি বলছে দেখো। 6 বলছে 30 থেকে 50,000-এর মধ্যে। তাহলে 30 থেকে 50,000-এর মধ্যে এখন একটা বিষয় আছে। দেখো 30 থেকে 50,000 যখন 30, তাহলে 30 31 তো হতে পারে। তাহলে সংখ্যাগুলো কিন্তু 2 ডিজিটেরও হতে পারে, 3 ডিজিটের হতে পারে, 4 ডিজিটের হতে পারে, 5 ডিজিটের হতে পারে। কারণ সংখ্যাগুলো যখন 2 ডিজিটের, তখন প্রথম ঘরে কিন্তু 1 বসবে না, 2 বসবে না, কারণ 1 বসলে তো 11 12 হয়ে গেল, 30-এর থেকে ছোট। আবার সংখ্যাটা যখন 3 ডিজিটের, তখন যে কোনো ঘরে যে কেউ বসতে পারে, কারণ 3 ডিজিটের সকল সংখ্যাই তো 30 থেকে 50,000-এর মধ্যে। 4 ডিজিটের বেলাও সেম। 5 ডিজিটের বেলায় আবার প্রথম ঘরে 5 বসতে পারবে না, কেন? 5 বসলে কি 50,000-এর বড় হয়ে যাবে। তাহলে এক একবার কিন্তু এক এক রকম কন্ডিশন, তাই সবগুলোকে আমি একবারে মাথায় ঘামাইতে পারবো না, আমাকে ধীরে ধীরে ভাবতে হবে। তাহলে তোমরা আমাকে বলো এখানে সংখ্যাগুলো কেমন হতে পারে? 2 ডিজিটের সংখ্যা হতে পারে, এরপরে 3 ডিজিটের সংখ্যা হতে পারে, এরপরে 4 ডিজিটের সংখ্যা হতে পারে, এরপরে 5 ডিজিটের সংখ্যা হতে পারে। দেখো এতক্ষণ তো আমরা শুধু গণনার গুণন বিধি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু তোমরা আমাকে বলো 2 ডিজিটের যে সংখ্যাগুলো সেগুলো কি এই রেঞ্জের ভেতরেই সংখ্যা না? তাহলে সংখ্যাগুলো তো 2 ডিজিট, 3 ডিজিট অথবা 4 ডিজিট অথবা 5 ডিজিটেরই হবে। তাহলে এই সংখ্যাগুলো তো কমপ্লিট ঘটনা নাকি এই সংখ্যার উপরে নির্ভর করছে 4 ডিজিটের সংখ্যা কয়টা হবে? 2 ডিজিটের তো আলাদা জিনিস, 2 ডিজিট যে কয়টা, 4 ডিজিট তো আলাদা। তাহলে এটার উত্তর, এটার উত্তর, এটার উত্তর আর ওটার উত্তর আমাদেরকে গণনার যোজন বিধি অনুযায়ী যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। এখন দেখো 2 ডিজিটের কিরকম কিরকম হইতে পারে, খেয়াল করো। খেয়াল করো, যখন সংখ্যাগুলো 2 ডিজিটের হবে, প্রথম ঘরে কিন্তু 1 বসতে পারবে না, 2 বসতে পারবে না, এই ঘরে হয় 3 নাহলে 4 নাহলে 5 বসবে। কেন? কেননা 30-এর থেকে তো বড় হতে হবে, 30 বা 30-এর বড়। তাহলে এই ঘরে 3 4 5-এর যে কেউ বসতে পারে কত উপায়? 3 জন থেকে একজন, 3p1 উপায়। 3 জন থেকে একজন বসলো। এখন একজন বসলো, বাকি থাকছে তাহলে মোট কয়জন? আরো 4 জন বাকি থাকছে, সেই 4 জনের যে কেউ এই ঘরে বসবে। তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়? 4p1 উপায়। গণনার গুণন বিধি অনুযায়ী আমরা কি করে দেব? গুণ করে দেব। এবার আসো 3 ডিজিটের সংখ্যা বলো। 3 ডিজিটের বেলায় যে কোনো ঘরে যে কেউ বসতে পারে না, যে কোনো ঘরে যে কেউ বসলেই তো 3 ডিজিটের সকল সংখ্যা 100 101 102 500 700 900 950 সবই কি 30-এর বড়, 50,000-এর ছোট না? তাহলে এখানে যে কোনো ঘরে যে কেউ বসতে পারে। তাহলে এই 5 জন থেকে যে কোনো 3 জন নিয়ে আমরা এই ঘরটা সাজাতে পারি কত উপায়ে? এটা পারি 5p3 উপায়ে। এখানেও সেম, 4 ডিজিট মানে কি যে কোনো ঘরে যে কেউ, তাহলে 5p4। এবার আসো 5 ডিজিট। প্রথম ঘরে দেখো 1 2 বসলে সমস্যা নাই, কারণ 10,000 11,000 এগুলো তো 50,000-এর ছোট, 30-এর তো অবশ্যই বড়। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যে কেউ বসতে পারে, কিন্তু 5 বাদ। 5 কেন বাদ? কেননা 5 বসলে তো সেটা 50,000-এর বড় হয়ে গেল। তাহলে এই ঘরে আমাদের 1 থেকে 4 পর্যন্ত যে কেউ বসতে পারে। 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক আছে কয়জন? 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক আছে 4 জন। তাহলে এই 4 জন থেকে একটা ঘর ফিল আপ হবে কত উপায়? 4p1 ইনটু একজন বসেছে, এবার বাকি থাকছে কয়জন? 4 জন। সেই 4 জনের যে কেউ কি এই 4টা ঘরে বসতে পারে না? তাহলে 4 জন থেকে ওই 4টা ঘর ফিল আপ হতে পারে কত উপায়? 4p4। মানে এতগুলা 2 ডিজিটের সংখ্যা, এতগুলা 3 ডিজিটের, এতগুলা 4 ডিজিটের, এতগুলা 5 ডিজিটের সংখ্যা আছে 30 থেকে 50,000-এর মধ্যে। তাহলে তোমরা আমাকে বলো 30 থেকে 50,000-এর ভিতরে মোট সংখ্যা কয়টা? এগুলা কি যোগ করে দিতে হবে না? তাহলে এগুলো যোগ করে দিলে কি পাবা? অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। এবারে কি বলছে দেখো, 30,000 থেকে 50,000-এর মধ্যে কতগুলা জোড় সংখ্যা গঠন করা যায়? এখন আবার একটা প্রবলেম দেখো, 30,000 থেকে 50,000, তাহলে প্রথম প্রশ্নটা কত? খেয়াল করো, 30,000 থেকে 50,000-এর মধ্যে সংখ্যাগুলো তো 5 ডিজিটের, কাজে আমি 5টা ঘর করেছি। এখন একটা বিষয়, 30,000 থেকে 50,000 মানে প্রথম ঘরে হয় 3 নাহলে 4 বসবে। ওকে, কিন্তু এটা তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি? এরপরে আমাকে চলে যেতে হবে কোথায়? লাস্ট ডিজিটে। এখন বলো লাস্ট ডিজিটে আবার কে কে বসতে পারে? 2 নাহলে 4। তাহলে 4 তো এখানেও বসার একটা সুযোগ আছে, এখানে বসার একটা সুযোগ আছে। এখন এখানে বসলে ওখানে বসবে না, ওখানে বসলে এখানে বসবে না। এখন আমি কিভাবে বুঝবো? আমি ধরো এই দুজন দিয়ে এই ঘর ফিল আপ করছি, তাহলে এই ঘরে 3ও বসতে পারে, 4ও বসতে পারে। তাহলে এই ঘরে যখন 4 বসবে তখন তো লাস্ট ডিজিটে 4 বসতে পারবে না। আবার এই ডিজিটে যখন বসবে না তখন তো লাস্ট ডিজিটে 4 বসবে, কারণ আমার তো জোড় লাগবে, আমার তো সব সংখ্যা বলে নাই, জোড় সংখ্যা বলেছে। কাজেই আমরা এভাবে ভাববো, প্রথম ঘরে 3 না হলে 4, তাহলে প্রথম ডিজিট 3 হলে কতগুলো সংখ্যা?
প্রথম ডিজিট 4 হলে কতগুলো সংখ্যা আলাদা আলাদা হিসাব করব, করে যোগ করে দিব। তাহলে জোড় সংখ্যার ভেতর কি হতে পারে? প্রথম ডিজিট 3 হতে পারে, আবার প্রথম ডিজিট কি হতে পারে? 4 হতে পারে। এই দুইটা সংখ্যা হিসাব করে আমরা কি করে দিব বলো? গণনার যোজন বিধি অনুযায়ী যোগ করে দিব। তাহলে দেখো, যখন আমরা এই যে এটা হিসাব করব, তাহলে খেয়াল করো প্রথম ডিজিট এখন কি 3, প্রথম ডিজিট মাস্ট কে বলো 3। তাহলে ওই একজন থেকে ওই একজন বসতে পারে কত? 1v1 উপায়, মানে একটাই উপায়। এখন প্রথম ডিজিট 3 মানে কি লাস্ট ডিজিটে 2ও বসতে পারে, লাস্ট ডিজিট 4ও হতে পারে, লাস্ট ডিজিট 2ও হতে পারে, লাস্টটা 4ও হতে পারে। তাহলে এই দুইজন থেকে যে কোনো একজন বসতে পারে এই ঘরে কত উপায়? 2p1। তাহলে এখানে একজন, এখানে একজন, বসেছে দুইজন, বাকি থাকছে এখনো তিনজন। সেই তিনজন থেকে এই তিনটা ঘরে বসতে পারে কত উপায়? 3p3। গণনার গুণন বিধি অনুযায়ী কি করে দিবা? গুণ করে দিবা। এটাই হচ্ছে আমাদের 3 ডিজিটের এতগুলো সংখ্যা গঠন হবে, জোড় সংখ্যা ওই রেঞ্জের ভিতরে। এবারে আসো, প্রথম ডিজিট কত? প্রথম ডিজিট 4, মানে এই একজন থেকে একটা ঘর ফিল আপ হতে পারে 1p1। এখন বলো, প্রথম ঘরে যখন 4, তখন কি লাস্টের ঘরে 4 বসার কোনো সুযোগ আছে? নাই। লাস্টের ঘরে অবশ্যই কে বসবে? 2 বসবে। ঠিক, তাহলে এই ঘরে 2। তাহলে একজন থেকে ওই একটা ঘর ফিল আপ হতে পারে 1p1, বাকি থাকছে তিনটা ঘর। এই দুইজন ঘরে দুইজন বসেছে, বাকি থাকছে আরো তিনজন, তিনজন থেকে তিনটা ঘর ফিল আপ হতে পারে কত উপায়ে? 3p3। গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করে দাও। এরপরে 3 ডিজিটের এত, প্রথম ডিজিট 3 হলে এতগুলো সংখ্যা, প্রথম ডিজিট 4 হলে এতগুলো জোড় সংখ্যা, তাহলে মোট কতগুলো জোড় সংখ্যা? এই দুটো কি হবে? যোগ হয়ে যাবে। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এবারে আসুন পরেরটা কি বলছে। 8 নাম্বারটা, 30,000 থেকে 50,000 এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা গ্রহণ করা যায়? দেখো, বিজোড় সংখ্যা মানে, এবারে আমরা যদি এভাবে খেয়াল করি, জোড় বা বিজোড় বললে, এখন এখানেও আমাদের ওই দুইটা কেস। কি কি কেস? দেখো, যে প্রথম ডিজিট 3 হতে পারে, প্রথম ডিজিট কি হতে পারে? 4 হতে পারে। তাহলে প্রথম ডিজিট 3, প্রথম ডিজিট 4। তাহলে প্রথম ডিজিট 3, প্রথম ডিজিট 4। তাহলে প্রথম ডিজিট যখন 3, বিজোড় সংখ্যা হতে হলে লাস্টের ঘরে তখন 1ও বসতে পারে, 5ও বসতে পারে। কিন্তু প্রথম ডিজিট যদি 4 হয়, লাস্টের ঘরে 1, 3, 5 যে কেউ বসতে পারে না। তাহলে এখন খেয়াল করো, প্রথম ডিজিট যখন 3, এই একজন থেকে একটা ঘর ফিল আপ হতে পারে 1p1 উপায়ে, এই ঘরে 1 অথবা 5 বসবে। তার মানে এই দুইজন, দুইজন থেকে একটা ঘর ফিল আপ হতে পারে কত উপায়ে? 2p1 উপায়ে। গণনার গুণন বিধি অনুযায়ী দেখো, মাঝখানে তিনটা ঘরে অবশিষ্ট তিনটা বর্ণ বসতে পারে কত উপায়ে? 3p3। গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করলাম। এখানে কি হবে? প্রথম ঘরে 4, মানে একটা থেকে একটাই 1p1, এরা তিনজন থেকে একটা ঘর ফিল আপ হতে পারে 3p1। এবার গুণ করে দিব, মাঝের তিনটা ঘরে অবশিষ্ট তিনটা বর্ণ 3p3। গণনার গুণন বিধি অনুযায়ী গুণ, আর এই দুটো কি হবে বলো? যোগ। এতগুলা বিজোড় সংখ্যা গঠন করা যায়। ওকে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? 4000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়? তো দেখো, 4000-এর চেয়ে বড় সংখ্যা কি কি হতে পারে? 4000-এর চেয়ে বড় 4 ডিজিটেরও সংখ্যা হতে পারে, 5 ডিজিটেরও হতে পারে। তাহলে 4000-এর চেয়ে বড় 4 ডিজিটের সংখ্যা হতে পারে, 5 ডিজিটেরও সংখ্যা হতে পারে। তাহলে যখন 4 ডিজিটের সংখ্যা হবে, খেয়াল করো, আবার যখন 5 ডিজিটের হবে, তোমরা আমাকে বলো, 4 ডিজিটের যখন হবে, প্রথম ঘরে হয় 4 নাহলে 5 বসবে, কারণ 1 2 3 বসলে তো সেটা 1000 2000 হয়ে যাবে, 4000 ছোট হয়ে যাবে। আর প্রথম ঘরে হয় 4 নাহলে 5। তাহলে এই দুইজন থেকে একজন এই ঘরে বসতে পারে কত উপায়? 2p1 উপায়। এবার বাকি থাকছে কয়টা? 5টা থেকে একজন বসেছে, বাকি থাকছে কয়টা? 4টা। সেই চারজন থেকে তিনটা ঘর ফিল আপ হতে পারে কত উপায়? 4p3। গণনার গুণন বিধি অনুযায়ী গুণ। এবারে 5 ডিজিটের, খেয়াল করো, সকল সংখ্যাই কিন্তু 4000-এর বড়। 5 ডিজিটের তুমি যেই সংখ্যাই লিখো সেটাই কি হবে? 4000-এর চেয়ে বড়। তাহলে এখানে যে কোনো ঘরে যে কেউ বসতে পারে। তাহলে মোট 5টা বর্ণ থেকে 5টা ঘর ফিল আপ হতে পারে 5p5। গণনার এখানে আর কোনো বিধি নাই, এতগুলা সংখ্যা, এতগুলা সংখ্যা, 4 ডিজিট 5 ডিজিট, তাহলে এই দুটো অ্যান্সার কি হবে বলো? যোগ হবে। ঠিক আছে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা গঠন করা যাবে? এখানে অঙ্ক কত কত আছে দেখো তো। 0, 1, 2, 3, 4, মোট কয়টা? 5টা। মোট 5টা, 5টাই কি ভিন্ন ভিন্ন। এবার আমাকে কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে? 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে খেয়াল করো, এই যে মোট 4টা ঘর ফিল আপ করতে হবে। অনেকে চোখ বন্ধ করে লিখে ফেলবো, হ্যাঁ মোট 5টা, 5টাই কি ভিন্ন ভিন্ন, 4টা ঘর ফিল আপ করবো কত উপায়? 5p4 উপায়। কিন্তু তোমাদেরটা হয় নাই, তোমাদের এটা হয় নাই। কেন হয় নাই তোমাকে ভাবতে হবে। দেখো,
4 ডিজিটের তো করব, কিন্তু 4 ডিজিটের অর্থবোধক শব্দ মানে কি? দেখো এখানে একটা জিরো থেকে গেছে, কিন্তু প্রথম ঘরে যদি জিরো বসে 1 2 3, তাহলে এটা কি 4 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা হলো? এটা তো 3 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। তাহলে প্রথম ঘরে কি জিরো বসতে পারবে? জিরো বসবে না। তাহলে আমার কন্ডিশনটা কি দেখো, আমার কন্ডিশন হচ্ছে প্রথম ঘরে কে বসবে না বলো? জিরো বসবে না। তাহলে প্রথম ঘরে যদি জিরো না বসে, তাহলে প্রথম ঘরে জিরো না বসিয়ে আমাকে সাজাইতে হবে। ওকে, প্রথম ঘরে জিরো বসানো যাবে না। তাহলে এখানে জিরো বাদ, প্রথম ঘরে জিরো বাদ। তাহলে জিরো বাদে বাকি থাকছে কয়জন? বাকি থাকছে আরো 4 জন। সেই 4 জন থেকে যে কেউ এই ঘরে বসতে পারে, তাহলে 4p1 উপায় এটা সাজতে পারে। এবার এখানে তো একজন বসে গেছে, সে বাদ। এর বাকি ঘরগুলোতে কিন্তু আবার জিরো বসতে পারে। তাহলে মোট ছিল 5 জন, জিরো বাদে একজন বসেছে। এবার বাকি আর মোট কয়টা আছে জিরো সহ? মোট আরো 4টা থাকছে না? তাহলে সেই 4টা থেকে এই 3টা ঘর ফিল আপ হবে কত? 4p3 উপায় গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করে দিলা। কেননা এইটা আর এইটা সব মিলাই তো পুরো সাজানো ব্যবস্থাটা হচ্ছে। ঠিক, তাহলে নির্ভরশীল ঘটনা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে চলো পরের প্রশ্নটা কি বলছে। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা অর্থবোধক বিজোড় সংখ্যা গঠন করা যাবে? তাহলে খেয়াল করো, 4 অঙ্ক বিশিষ্ট অর্থবোধক বিজোড়, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে 4টা ঘর আগে করে ফেলি। এখন বিজোড় মানে কি? জোর বা বিজোড় বললে আমি কি বলেছিলাম? আগে লাস্টের ডিজিট ফিল আপ করবা, তার মানে লাস্ট ঘর আগে পূরণ করো। লাস্ট ঘরে কে কে বসতে পারে? হয় 1 না হলে 3। 1 অথবা 3 বসলেই তো সেটা বিজোড় হবে। তাহলে ওই দুইজন থেকে যে কোনো একজন এই ঘরে বসতে পারে কত উপায়ে? 2p1 উপায়ে। ধরো একজন বসে গেছে, কিন্তু প্রথম ঘরে কি জিরো বসতে পারবে? জিরো যেহেতু আছে, জিরো বসার তো সুযোগ আছে, জিরো বসলে তো আর 4 অঙ্কের হলো না। তাহলে প্রথম ঘরে আবার কি? জিরো বাদ। দেখো এইখানে একজন বসেছে, সে বাদ। আবার জিরো বাদ, দুইজন বাদ, মোট 5টা ছিল, দুইজন বাদ গেলে বাকি থাকছে 3 জন। সেই 3 জন থেকে একটা ঘর ফিল আপ হতে পারে কত উপায়? 3p1। এখানে একজন বসছে, এখানে একজন বসছে, মোট 5টা ছিল, দুইজন বসে গেছে, হাতে জিরো সহ আরো কয়জন থাকছে? 3 জন থাকছে। সেই 3 জন থেকে দুইটা ঘর ফিল আপ হতে পারে কত উপায়? 3p2 উপায় গণনার গুণন বিধি অনুযায়ী কি করে দিবা? গুণ করে দিবা। ওকে, আশা করছি বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, কতগুলা জোড় সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে আগে 4টা ঘর করে ফেলি। এখন জোড় সংখ্যা মানে কি? লাস্টের ঘরে কে কে বসতে পারে? লাস্টের ঘরে হয় 2, না হলে 4, না হলে কি জিরো বসতে পারে না? জিরো বসলে তো জোড় সংখ্যা 10 20, এটা তো জোড়। কিন্তু প্রবলেমটা হচ্ছে লাস্টের ঘরে যদি আমি জিরো বসাই, তাহলে তো ভালোই, প্রথম ঘরে জিরো বসার কোনো ভয় নাই। কিন্তু লাস্টের ঘরে যদি জিরো না হয় 2 বা 4 বসাই, তখন তো প্রথম ঘর নিয়ে আবার কাজ করতে হবে, কেননা প্রথম ঘরে কখনোই কে বসতে পারবে না? জিরো বসতে পারবে না। তাহলে আমার কিন্তু আমি একসাথে যদি 2 4 শূন্য লাস্ট ঘরে বসাই, তাহলে প্রথম ঘরে জিরো বসার সুযোগ আছে নাকি না, এটা নিয়ে কনফিউশন তৈরি হবে। কারণ লাস্ট ঘরে যখন জিরো, তখন তো এই ঘরে জিরো বসার কোনো ভয় নাই। কিন্তু এই যদি জিরো না হয়, আমি তো জানি না 3 জনকে যদি একসাথে কাজ করি 2 বসাচ্ছি না 4 বসাচ্ছি না শূন্য বসাচ্ছি, আমি তো বুঝতে পারছি না। কাজেই আমরা এই প্রশ্নটাকে 2 ভাগে ভাগ করব। আমরা কি করব? শেষ ডিজিট জিরো হলে যে জোড় সংখ্যাগুলো সেগুলো একবার বের করব, আর শেষ ডিজিট 2 বা 4 হলে যে জোড় সংখ্যাগুলো সেগুলো আরেকবার আমরা বের করব। তারপরে দুইটা উত্তরকে আমরা কি করব? যোগ করব। তাহলে শেষ ডিজিট 0 এমন জোড় সংখ্যাগুলো আগে লিখব, এরপরে শেষ ডিজিট 2 অথবা 4 এরূপ জোড় সংখ্যাগুলো আমরা গঠন করে লিখব। তাহলে বলো শেষ ডিজিট যদি 0 হয়, তাহলে ওই 0 একটা থেকে একটা ঘর ফিল আপ হবে 1p1। এই ঘরে যদি জিরো বসে যায়, আর আগের 3টা ঘর নিয়ে কোনো ভয় আছে নাকি তোমার আমার? কোনো ভয় নাই, যে কেউ যে কোনো ঘরে বসতে পারে। তাহলে এই ঘরে বাকি, এখানে তো জিরো বসেছে, তাহলে বাকি থাকছে আরো 4 জন, 4টা থেকে 3টা ঘর ফিল আপ হতে পারে 4p3 উপায়ে গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করে দিবা। ওকে, এবারে শেষ ডিজিট যদি 2 বা 4 হয়, তাহলে এই দুইজন থেকে একটা ঘর বসতে পারে 2p1 উপায়ে। আচ্ছা, এই ঘরে 2 বা 4 এর যেই বসুক, প্রথম ঘরে কিন্তু জিরো বসতে পারবে না কোনোদিনও। তাহলে প্রথম ঘরে জিরো বাদ। তাহলে জিরো বাদে বাকি থাকছে কয়জন? জিরো বাদে এখানে একজন বসেছে, মোট 5 জন, এখানে একজন বসেছে, তাহলে সে বাদ। আবার জিরো বাদ, 2 জন বাদ, তাহলে থাকছে কয়জন? 3 জন। সেই 3 জন থেকে একটা ঘর ফিল আপ হতে পারে কত উপায়? 3p1 উপায়। ওকে, এবারে এখানে একজন বসেছে, সে বাদ, এখানে জিরো বাদে আরেকজন বসেছে, সে বাদ, 2 জন বাদ। তাহলে এখনো থাকছে কয়জন? 5 জন থেকে 2 জন বাদ গেলে 3 জন। তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়? 3p2 উপায় গণনার গুণন বিধি অনুযায়ী গুণ করে দিলা। তাহলে এখন বলো, শেষ ডিজিট 2 বা 4 এরকম জোড় সংখ্যা, শেষ ডিজিট 0 এরকম জোড় সংখ্যা, এই দুটো যোগ করলেই কি হবে? অ্যান্সার হবে না? এটাই হবে আমার মোট জোড় সংখ্যা গঠনের উপায় সংখ্যা। ঠিক আছে, আশা করছি এই ক্লাসটা সবাই বুঝতে পেরেছে।